দর্শক, একটি কবিতা আছে, গান আছে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। দর্শক, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা তো শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, আমরা এই ভাষা পেয়েছি রক্তের মাধ্যমে। বাংলাটাই আমাদের গর্ব। এই বাংলার চর্চা কি আমরা করি? বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৬ষ্ঠ বর্ষ, এর চূড়ান্ত প্রতিযোগিতা, চূড়ান্ত পর্ব মহোৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবং যারা ১৯টি ধাপে বিভিন্ন বাছাই পর্বের পর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সেই চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমাদের সাথে যাচ্ছেন, সেই ৬ জন আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে আজকে আমাদের তারকা কথনের আড্ডা। তাদের সাথে গল্প করব, তাদের কিভাবে তাদের আশা এবং কি কি জার্নির মধ্য দিয়ে তারা যাচ্ছে সব শুনবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এর আগে আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন খুলনা বিভাগ থেকে সানিয়ান শুভ্র বিশ্বাস, আছেন ঢাকা বিভাগ থেকে রিফা তাসনিয়া, আছেন চট্টগ্রাম বিভাগ থেকে অভিষেক দাস, আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আরও একজন রশ্মি তুলতুল চৌধুরী, আছেন প্রিয়ন্তী দাস প্রান্তি সিলেট বিভাগ থেকে, এবং আছেন আদিবা মহসিন বরিশাল বিভাগ থেকে। তোমাদের সকলকে স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় তারকা কথনের আয়োজনে। কেমন আছো সবাই? ভালো আছি। ভালো কি আছো নাকি কালকের জন্য একটু ভয় ভয় কাজ করছে? তা তো করছি। একটু নাকি বেশি? এটা শুনে বোঝা যাচ্ছে একটু নাকি বেশি। তোমরা সবাই একদম লো হয়ে আছো, এমন কেন? খুব এক্সাইটিং একটা ব্যাপার না? খুব বুকের মধ্যে একদম ধুকধুক করছে। তোমাদের জন্য শুভকামনা আজকেই জানিয়ে দিচ্ছি যে কালকে অবশ্যই ভালো হবে। এখন কার থেকে আগে শুনবো যে কিভাবে বাংলাবিদের নামটা দেয়া? কে আগে বলতে চাও? শুভ্র, তুমি কি আগে বলবে? বলতে পারি, শুনি। মানে বাংলাবিদ নামটা আসলে আমার মায়ের বদৌলতে শোনা। মানে মা শুনতো যে আমার বন্ধুরা বা বন্ধুদের অভিভাবকরা যখন কোনো একটা অলিম্পিয়াড বা এই ধরনের কোনো প্রতিযোগিতার নাম শুনতে পারে, তখন তারা ছুটে এসে আমার মাকে জানায়, এই জানো বৌদি, আমার ছেলে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। তো সেখান থেকে শুনেই আসলে মা আমাকে বলে যে তোমার বন্ধুরা দেখো বাংলাবিদে যাচ্ছে, তুমি কেন পড়ছো না? এর আগে মানে এটা হয়েছে ঠিক ডিভিশনাল যে রাউন্ডটা হয়েছে আমাদের, তার কিছুদিন আগেই, খুব সম্প্রতি আর কি। তখন এর আগে আমি যতটা বাংলা নিয়ে পড়েছি ভালোবাসা থেকেই পড়েছি, এছাড়া আর কিছুই না। আমার সাহিত্য পড়তে ভালো লাগতো এবং বাংলার যে গাইড বই, টেস্ট পেপার ইত্যাদি ইত্যাদি এগুলো আমার পড়তে ভালো লাগে না। আমি বিভিন্ন সাহিত্যিকদের, প্রাবন্ধিকদের লেখা পড়তেই আমার বেশি ভালো লাগে, তাদের চিন্তা চেতনা ধরতে বেশি ভালো লাগে। তো সেখান থেকে আমার বাংলা পড়ার সূচনা। এই পড়তে পড়তে আমি আসলে বাংলাবিদের প্রতিযোগিতা করার জন্য ওইভাবে প্রস্তুতি নিইনি। তো যখন দেখলাম যে আমার এই সাহিত্য জ্ঞানটা যা মোটামুটি আমি অর্জন করেছিলাম ততক্ষণ পর্যন্ত, সেটা কাজে দিয়েছে। এবং যখন আমি ইস্পাহানি মির্জাপুর এই বাংলাবিদের প্রস্তুতি পর্যায়টা দেখলাম যে ডিভিশনাল রাউন্ডে কি কি থাকছে, এখানে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কি কি পর্যায় ধাপ অতিক্রম করে আমাদের যেতে হয়, তো আমার সঙ্গত কারণে এটা খুব ভালো লাগলো। এবং আমি তখন থেকে প্রস্তুতি নিয়ে শুরু করলাম আরও ভালো জায়গায় যাওয়ার জন্য। এবং আমি আশা করছি যে আমি সেই জায়গাটা এসে পৌঁছেছি এবং আমার আগামটাও ভালো হবে। বাহ, তাহলে শুভ্রকে আমরা বলতেই পারি একদম বাংলার প্রতি কোর লেভেলের ভালোবাসা থেকে সে বাংলাবিদে এসেছে, প্রতিযোগিতা মনে করছে না সে এটাকে। এবার একটু আদিবা মহসিন, বরিশালের বন্ধু আমাদের, তোমার কাছে শুনি। আচ্ছা, আমি এই বাংলাবিদ প্রতিযোগিতা সম্বন্ধে জানতে পেরেছি আমার মায়ের বদৌলতে। আসলে মায়েরা আমাদের জীবনে কত ভূমিকা রাখে। যাক, আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি তখন বাংলাবিদ যে আমাদের বরিশালে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ে, তার ঠিক ৩-৪ দিন আগে মনে হয় আমার মা বললেন যে এই আদিবা, দেখো তো এটা একটা প্রতিযোগিতা হবে, তুমি একটু যাও। আমি ভয় পেয়ে গেলাম যে বাংলাবিদ কত জ্ঞান, মানে কত জ্ঞানের একটা প্রতিযোগিতা, কত কিছু জানা লাগে, সাহিত্য, ইতিহাস, বানান। আমি সাহিত্য ছোটবেলা থেকে ভালোবাসতাম, ইতিহাসও পড়তাম, বানান নিয়ে আমার তেমন একটা চর্চা ছিল না। তো মাকে বললাম যে মা কিভাবে যাব? বললো যে দেখো, গিয়ে দেখো, ভালো লাগতেও পারে। আমি তারপর যে 2 দিন হাতে পেলাম সেই 2 দিন কিছুই করিনি। এখন যে তুমি এখানে এসেছো, এখন কি সেই তখন যে অনুভূতিটা ছিল সেটা কেটে গিয়েছে? ভালো লাগছে তো?
এখন অনেক ভালো লাগছে। আমার জীবনের নেয়া অন্যতম সেরা সিদ্ধান্ত এটি ছিল। বাহ বাহ। এবার একটু অভিষেক, চট্টগ্রামের বন্ধু আমাদের, তোমার কাছে শুনি, তুমি কিভাবে বাংলাবিদে যুক্ত হলে? আমি আসলে বাংলাবিদ সম্পর্কে প্রথম জেনেছিলাম প্রথম বর্ষেই। সেবার আমার দিদি অংশগ্রহণ করেছিল, তখন আমি খুব ছোট ছিলাম। তো এরপর হচ্ছে বেশ বড় একটা সময় আমি বাংলাবিদ সম্পর্কে কিছু একটা জানতে পারিনি। তবে বাংলাকে আমি খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে, কারণ হচ্ছে আমি খুব ছোটবেলা থেকে আবৃত্তি করা শুরু করেছিলাম। তো কবিতার মধ্যে যে বিভিন্ন শব্দ থাকে, অলংকার থাকে, সেগুলো আমাকে খুব আকৃষ্ট করত। আর আমি মূলত এখন পর্যন্ত যা সাহিত্য পড়েছি বাংলাতেই পড়েছি, অন্য ভাষার তেমন কোনো সাহিত্য পড়া হয়নি। এই জন্য বাংলার প্রতি একটা ভালোবাসা আমার ছিলই। এরপর হচ্ছে করোনাকালীন সময়ে চতুর্থ বর্ষের কিছু বিজ্ঞাপন এসেছিল, সেগুলো দেখেছিলাম। এরপর থেকে হচ্ছে আমি আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করি। তবে যখন ষষ্ঠ বর্ষের বাংলাবিদের জন্য ঘোষণা এলো, তখন মানে জোরে সোরে প্রস্তুতি শুরু করলাম, পর্বগুলো দেখা শুরু করলাম। এরপর হচ্ছে আমাদের বাছাই পর্বের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য বড় একটা সময় বিরতি পড়ে গিয়েছিল। তো আমি তখন ভেবেছিলাম যে এবছর বোধহয় আর হবে না। এই যে কালকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসব ষষ্ঠ বর্ষের, এইটা নিয়ে তোমার অনুভূতিটা কেমন, এখন কেমন লাগছে? আগে আসলে অনেকটা নির্ভর ছিলাম, মানে বিভাগীয় পর্যায়ে আমি ভেবেছিলাম যে আমি প্রথম ধাপটায় উত্তীর্ণ হতে পারবো না, কারণ ভাবতাম যে খুব কঠিন। তবে যখন বিভাগীয় পর্যায়ে পার হয়ে আবার জাতীয় পর্যায়ে এলাম, এতগুলো পর্ব খেললাম, এখন মনে একটা আত্মবিশ্বাস আছে। এখন সেই আত্মবিশ্বাসটা কোন জায়গায় আছে? তুমি কি ভাবছো যে তুমি সেরা হতে পারবে, আমাদের সেরা বাংলাবিদ? হ্যাঁ, আপাতত যেসব পর্বগুলো হয়েছে আমি ওগুলোতে মোটামুটি সবগুলোতেই ভালো খেলেছি। একটা আত্মবিশ্বাস আছে যে আমি কিছু একটা হতে পারি। তাহলে আমরাও শুভকামনা জানাচ্ছি এবং আশা রাখছি যে তুমি অবশ্যই পারবে। এবং এখানে আরেকটা ব্যাপার, শুভ্র আর আদিবার মতো কিন্তু তুমি হঠাৎ করে প্রিপারেশন নাওনি, আগে থেকে প্রিপারেশন নিয়েছো, সেজন্য তুমি অবশ্যই ভালো করবে, অবশ্যই ভালো করবে। এবার একটু আমাদের সিলেটের বন্ধু প্রিয়ন্তী দাস প্রান্তি, তোমার কাছে শুনি, তোমার কিভাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের কাছে আসা হলো? আসলে বাংলাবিদের কথা আমি অনেক আগে থেকেই জানি, কারণ প্রথম বর্ষ থেকেই হচ্ছে আমার পরিবারের সবাই মিলে আমরা টিভিতে তার দেখতাম। তো তখন থেকে আমার এবং আমার পরিবারে একটা ইচ্ছা ছিল যে বাংলাবিদে যাওয়ার। তো পঞ্চম বর্ষে আমি প্রথম অংশগ্রহণ করি। তো বিভাগীয় পর্যায়ে আমি অনেকটা হঠাৎ করেই চলে আসি। আমার তেমন কোনো আশা ছিল না বাংলাবিদ নিয়ে, কারণ হচ্ছে গিয়ে আমি কখনো বড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি। আর আমি আমার মানে স্কুলেও আমি অত ভালো শিক্ষার্থী না। তো আমি দেখি যারা হচ্ছে বড় বড় প্রতিযোগিতায় যায় তারা সাধারণত অলরাউন্ডার হয়, তারা সব দিকে ভালো হয়, বাট আমি আসলে কোনো দিকে তেমন ভালো ছিলাম না। একদমই না, তুমি অবশ্যই ভালো, এবং ভালো বলেই তুমি আজকে এই জায়গায় বসে আছো। আসলে আমার স্কুলের যে বিষয়গুলা, আমার বাংলা ছাড়া তেমন কোনো বিষয় আমার পড়তে ভালো লাগে না। তো একটা বিষয়ে আমার আগ্রহ ছিল। তো পঞ্চম বর্ষে আমি হঠাৎ করেই চলে আসি কোনো প্রস্তুতি ছাড়া, এবং হয়েও যায় জাতীয় পর্বে। আমি পঞ্চম বর্ষের স্টুডিও রাউন্ডে সেরা 40 ছিলাম, এর বেশি এগোতে পারিনি। তো তারপর আমার মনে হলো যেহেতু প্রস্তুতি ছাড়াই আমি এত দূর চলে এসেছি, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে এই প্রতিভাটা আছে, আমি হয়তো আরেকটু যদি চেষ্টা করে আমি আরও দূরে যেতে পারবো। তো ষষ্ঠ বর্ষে যখন ঘোষণা আসে তখন হচ্ছে গিয়ে আমি একটু ভালো করে প্রস্তুতিটা নিতে শুরু করি। এরপর হচ্ছে গিয়ে কিছুটা আত্মবিশ্বাস ছিল, তারপর আস্তে আস্তে সব বিভাগ বের হয়ে। এবং প্রান্তি, আমি কিন্তু তোমার ব্যাপারে একটা কথা শুনেছি, তুমি নাকি খুবই ঘুমাতে পছন্দ করো। হ্যাঁ, সেটা যেখানে সেখানে ঘুমিয়ে পড়ো? ঠিক যেখানে সেখানে ঘুমাতে পারি না, আমার নতুন পরিবেশে একটু ঘুমাতে অসুবিধা হয়, কিন্তু আমি আসলে আমার কাছে মনে হয় যে সব কিছুর সমাধান ঘুম। আমি যখন ক্যাম্পে আসছিলাম অনেক মাথায় অনেক চিন্তা কাজ করতো, তো ঘুমালে হচ্ছে কি অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। এবারও যখন আমি মহোৎসবের আগে ক্যাম্পে এসেছি, আমি চেষ্টা করছি মহোৎসব নিয়ে তো চিন্তা না করার, কারণ আমি যখন কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করার চেষ্টা করি তখন মানে সবকিছু ঘোলাটে হয়ে যায়। প্রান্তিকে তাহলে আজকে রাতে পড়াশোনা না করে ঘুমাবে? আমি আসলে বেশ কয়েকদিন ধরে পড়াশোনা করছি না, কারণ মোটামুটি সিলেটে থাকতে মোটামুটি পড়া হয়েছে। এখন যদি আমরা নতুন করে পড়া শুরু করি তাহলে মনে হবে সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, অনেকের এই কমপ্লেক্সটা থাকে। এবার একটু আমাদের ঢাকার বন্ধু রিফাত আসনিয়া, তোমার কাছে শুনি, কিভাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে তোমার আশা? আসলে আমার ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে অংশগ্রহণ করার যে স্বপ্নটা, সেটা আসলে আমাকে দেখিয়েছেন আমার মা।
আমার মা বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসেন এবং তিনি সবসময় চেয়েছিলেন আমিও যাতে বাংলা ভাষার প্রতি একটা আমার আগ্রহ জন্মায়, আমি যাতে বাংলা ভাষায় পারদর্শী হয়ে উঠি। কিন্তু এখানে একটা ছোট্ট বাধা হিসেবে কাজ করেছে আমার শিক্ষা ব্যবস্থাটা, মানে আমি যেহেতু ইংরেজি ভার্সনের শিক্ষার্থী, তো যার কারণে আমার আসলে পড়াশোনার ক্ষেত্রে পুরো শিক্ষাটাই না আমার ইংরেজিতে পড়তে হয়, সবগুলো বিষয় আমাকে ইংরেজিতে পড়তে হয়, যার জন্য আসলে চেষ্টা করা সত্ত্বেও আসলে বাংলা ভাষার সাথে আমার খুব একটা পরিচয় ওরকম হতো না। তো অন্যরা যেরকম বলেছে যে বাংলা ভাষার প্রতি তাদের আগে থেকে অনেক বেশি অনুরাগ ছিল, আগ্রহ ছিল, অনেক বেশি পছন্দ করতো বাংলা সাহিত্য, আমি ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। আমি আসলে এইখানে এসে আমার বাংলা ভাষার প্রতি যে আগ্রহটা, যে অনুরাগটা, সেটা জন্মিয়েছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আমাকে শিখিয়েছে যে বাংলা ভাষা যেটা, একজন বাঙালি হিসেবে সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এবং একজন বাঙালি হিসেবে এটা আমার কর্তব্য যে বাংলা ভাষার আত্মপরিচয়, আমাদের গর্ব, বাংলা ভাষার যে সবগুলো দিক রয়েছে সেগুলো সম্পর্কে জানাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমি মূলত এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলা ভাষার সাথে অনেক বেশি পরিমাণে পরিচিত হয়েছি। বাংলা ভাষা ব্যাকরণ, সাহিত্য, অভিধান সবকিছু নিয়ে কম বেশি জানাশোনা করা হয়েছে। এখন কিন্তু তুমিও আমাদের গর্ব, এই যে তুমি চেষ্টা করে কাজটা করছো, বাংলা ভাষাটা শিখছো নতুন করে, কারণ তোমার জন্য তো একটু কঠিন হয়ে গিয়েছিল অন্য সবার তুলনায়। জি, এবার একটু তুল তোমার কাছে শুনি তো, তুমি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে কিভাবে এসেছো? আর আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাও। গান কিন্তু শুনবো, তবে আগে গল্পটা শুনি। আমি যখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, তখন হচ্ছে প্রতিযোগিতার আর মাত্র 5 দিন বাকি ছিল। আমি মূলত রেজিস্ট্রেশন করেছিলাম একটা অভিজ্ঞতার জন্য। আমি মনে মনে ধরেই নিয়েছিলাম যে আমি টিকবো না, আমি জাস্ট একটা অভিজ্ঞতা নিব, একটু জ্ঞান অর্জন করবো, একটু দেখবো যে অন্যান্য শিক্ষার্থীরা কেমন করে পড়ে, কিভাবে প্রস্তুতি নেয়। তো এরকম 5 দিন বাকি ছিল। এই 5 দিনের আগে আমার স্কুলের একজন বাংলা শিক্ষক, আমি নাম বলতে চাই, আমার শ্রদ্ধেয় কামাল স্যার, আক্তার কামাল স্যার, উনি হচ্ছে আমাকে বলেছেন, তুমি যে টিচারের নামটা বললে, তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। বাহ, এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। জি, তো উনি আমাকে বললেন যে তুমি তো 5 দিন আগে রেজিস্ট্রেশন করেছো, এর মধ্যে তো তুমি খুব বেশি প্রস্তুতি নিতে পারবে না, যদি তুমি বেশি পড়তে যাও যা জানো তাও ভুলে যাবে, তো এক্ষেত্রে আমি তোমাকে কিছু কৌশল বলে দিব। তো এই 5 দিন আগেই আমি ওনার সাথে কি বলবো, মানে স্কুলের পর, ছুটির পর যে সময়টা, সেই সময়টা উনি আমাকে পড়াতো, আমি ওনার কাছে শিক্ষা অর্জন করতাম। এরপর হলো গিয়ে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেক দিনের একটা ব্যবধান পড়ে গেল আমার আর বাংলাবিদের মাঝখানে। এই সময়টাই আমাকে আমার টিচার বলল যে তুমি এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে তুমি আরও ভালোভাবে ইউজ করো, যার মাধ্যমে তুমি হচ্ছে যদি এটা বাংলাবিদ ভবিষ্যতে হয় তাহলে তুমি তাতে মানে এগিয়ে যেতে পারবে। তো কামাল স্যারের কথা অনুযায়ী ওই সময়টাই আমি তো সারাদিনই মানে বাংলা নিয়ে পড়ে থাকতাম, সারাদিনই বাংলা চর্চা করতাম। তো ওটার মাধ্যমে আমি আসলে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আর সবচেয়ে বেশি যার অবদান রয়েছে তিনি হলেন আমার মা। আমার মা যদি না থাকতো, মানে আমার মা যদি আমাকে অনুপ্রাণিত না করতো বাংলাবিদে আসার জন্য, আমি কখনোই আসলে এত বড় একটা সাহস দেখাতে পারতাম না। আমার সাহসই হতো না আমি বাংলাবিদে আসবো, প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব। তোমাকে তো সাধুবাদ এবং তোমার মাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবার একটা গান শুনি নাকি? আচ্ছা, তোমার পছন্দের কোন একটা গান? আমি ছোটবেলা থেকে মূলত নজরুল সঙ্গীত গাইতেই বেশি পছন্দ করি, তো আমি নজরুল সঙ্গীত শোনাতে চাই। অবশ্যই। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আলো মনে খেলেছ। ধন্যবাদ। অনেক অনেক সুন্দর হয়েছে। এবং রবীন্দ্রনাথ, নজরুল বা শাস্ত্রীয় সঙ্গীতগুলো যখন আমরা চর্চা করি বা শুনি, তখন কিন্তু বাংলা ভাষার প্রতি আরও যে ভাষাটা কত মধুর হতে পারে, একদম আমাদের হৃদয়ে গিয়ে লাগে। এবার একটা প্রশ্ন করি, যেটা তোমাদের সকলের থেকে আমি শুনতে চাই, যে তোমরা কে ভাবছো যে আমি সেরা হব কালকের মহোৎসবে? শুভ্রর কি মনে হচ্ছে? আমার আশা আছে আমি হতে পারি, যেহেতু আমি অনেকটা পরিশ্রম করেছি এবং জানি আমি কি জানি। বাহ, রিফার কি মনে হচ্ছে? সেরা 3-এর আশা করছি। অফিস? আমিও সেরা 3-এ আশা করছি। তুলতুল? আমি আশা করছি, কেননা আমি যথেষ্ট পরিশ্রম করেছি, বাকিটা তো ভাগ্যের উপর। বাহ, প্রান্তির কি ইচ্ছা? আমি কালকে সর্বোচ্চ চেষ্টা করবো, আর বেশি চিন্তা করছি না, কারণ চিন্তা করলে আর মাথা কাজ করবে না, ঘুমিয়ে পড়বো। আদিবার কি? এখন আশা করছি, জানি না কাল ভাগ্য সহায় হবে কিনা, তবে আমি মনে করি এখানে যে 6 জন আছেন প্রত্যেকেই সেরা হওয়ার যোগ্যতা রাখেন। তা তো অবশ্যই, প্রত্যেকেই আসলে সেরা হবার যোগ্য।
এই যে তোমরা তো এই জায়গাটাই আসতে পেরেছো, এটাকে প্রতিযোগিতা ভাবোনি, বাংলা ভাষার প্রতি ভালোবাসা তোমাদের আছে বলেই আসতে পেরেছো। তো ধরো 3 জন বিজয়ী হবে, আসলে আমরা প্রত্যেকেই বিজয়ী, কারণ এই প্ল্যাটফর্মে এই জায়গায় এসে আমরা এখন বসে আছি। তারপর বাসায় গিয়ে তোমরা কি বাংলাটা পড়বে এতদিন যেরকম পড়ছিলে? অবশ্যই সবাই পড়বে। পরিকল্পনাটা কি, বাংলা ভাষাকে তোমরা কোন জায়গায় দেখতে চাও? এই যে এত বড় একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করলে তোমরা, তোমাদের কিন্তু একটা দায়িত্ব মাথায় যুক্ত হয়ে গেছে। আমাদের বাংলা ভাষাটা তোমাদের হাতে এখন চলে গিয়েছে। তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যে বাংলা ভাষা নিয়ে কেউ কোনো গবেষণামূলক কাজ করতে চাই, বা সাহিত্যিক কোনো কিছু করতে চাই, বা চলচ্চিত্র বানাতে চাই? একজন একজন করে শুনি, শুভ্র থেকে শুনি প্রথমে। আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল গল্প এবং কবিতা লেখার, তো আমি এটা চালিয়ে যাব আমার অবসর সময়টা আমার নিজের মতো করে যাপন করার জন্য। এর মাধ্যমে আমি আসলে শুদ্ধ বাংলার চর্চা এটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এই যে বাংলার মাঝে আমরা কথা বলতে বলতে, এমনকি আমিও করি এই ভুলটা, আমিও করি যে কথা বলতে বলতে যে ইংরেজি টেনে আনা, ইংরেজি ভাষা বা এই যে শব্দগুলো আমরা নিয়ে আসি, এটা কিন্তু আসলে সঠিক বাংলা না জানার ফল। আমরা দৈনন্দিন কথার মাঝে এমনকি বাসায়ও আমরা কথার মাঝে অনেক বেশি ইংরেজি ব্যবহার করি, অন্য ভাষার শব্দ ব্যবহার করি, এবং বাংলা চর্চা না করার ফল। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ কিন্তু সেই বাংলা চর্চার সুযোগটা দিচ্ছে আমাদেরকে। রিফার কাছে শুনি। আমার ইচ্ছা আছে যে আমি যদি এই প্রতিযোগিতা শেষে যখন ফিরে যাব, তখন আমি আমার বন্ধু বা আমার আশেপাশে যারা আছে তাদের সকলের মাঝে শুদ্ধ বাংলার চর্চাটা ছড়িয়ে দিতে চাই। কারণ আমি দেখি যে আমার আশেপাশে সবাই তাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষায় যখন কথা বলতে যায়, তারা কম বেশি ইংরেজি শব্দ টেনে আনে, এবং তারা আসলে এই জিনিসটাকে বুদ্ধিমত্তা পরিচয় হিসেবে মনে করে যে আমি যত বেশি ইংরেজি শব্দ বাংলা মাঝে ব্যবহার করব সেটাই হয়তো তত বেশি ভালো। কিন্তু এটা তো আসলে ভুল, এবং এভাবে মিশ্র ভাষায় কথা বলাটা তো কোনোভাবেই যৌক্তিক না। তো আমি যখন ফিরে যাব, তখন আমার ইচ্ছা আছে যে আমি নিজে যেরকমভাবে বাংলা চর্চা করব, আমি তাদেরকেও যথাসম্ভব সাহায্য করব যে তারাও যাতে তাদের দৈনন্দিন জীবনে পুরোপুরি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। এবং আমি মনে করি যে আমি যদি আমার ব্যক্তিগত পর্যায় থেকে শুদ্ধ ভাষার চর্চাটা শুরু করি, তাহলে সেটা আস্তে আস্তে আমার চারপাশে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু কঠিন, তারা কিন্তু অনেক সহজ বাংলা শব্দ বুঝতে গিয়ে বা বলতে গিয়েও একটু মুখোমুখি পড়ে যায় যে পারছে না, হচ্ছে না। তাই তোমার জন্য শুভকামনা, তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে সাহায্য করবে। অভিষেক, তোমার কি পরিকল্পনা? শুভ্র ভাইয়া এবং রিফা আপু যেটা বললেন যে অনেক সময় ইংরেজির ব্যবহার চলে আসে, আর আরেকটা জিনিস বলতে চাই যে বাংলা ভাষায় কথা বলার সময় অনেক সময় আমরা উচ্চারণ ভুল করি, মানে শুদ্ধ উচ্চারণ অনেক সহজ শব্দেরও আমরা জানি না। তো আমিও যেহেতু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছি, তো আমিও চাই আমার বন্ধুদের উৎসাহিত করতে এটার জন্য। আরেকটা জিনিস, আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাংলার তেমন খুব বেশি বই নেই, সেগুলো মূলত ইংরেজি বা অন্যান্য ভাষাই হয়ে থাকে। তাই আশা আছে যে আমি যদি কোনোভাবে পারি তাহলে উচ্চশিক্ষার জন্য বাংলায় কিছু একটা ব্যবস্থা করতে। জানি এটা অনেক বড় আশা, তবে আমি চাই এটা হোক। না, অবশ্যই আশা থাকলেই সেটা পূরণ হবে। এবং তুমি আবৃত্তি করো প্রথমে বলছিলে, এই নিয়ে কি তোমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? তুমি নিজের ভবিষ্যতের কাজ হিসেবে কি আবৃত্তি বা উপস্থাপনা এগুলো কোনো কিছু বেছে নিতে চাও? হ্যাঁ, আমি যেহেতু অনেক দিন ধরে আবৃত্তি করে আসছি, আবৃত্তি শিল্পী হব কিনা জানি না, তবে অবশ্যই শুদ্ধ চর্চাটা করে যাব, আর বিভিন্ন অনুষ্ঠানে তো অংশগ্রহণ করবই। বাহ। এবং তুলতুল কি করতে চায়? আমি মূলত যখন বাংলাবিদের চর্চা শুরু করেছিলাম, তখন বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা আমাকে খুবই আকর্ষণ করতো, কেননা বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা অনেকটাই রহস্যময়। ওখানের যেসব কবি সাহিত্যিকেরা রয়েছেন তাদের অনেকের পরিচয়, নাম, তাদের স্বভাব, তাদের বাসস্থান, জন্মস্থান, তারা কোথা থেকে এসেছেন, তারা কোন ধর্ম, কোন গোত্রভিত্তিক তা আমরা জানি না, কেননা এই সম্পর্কে গবেষণা অনেক কম হয়েছে, এবং যেটুকু হয়েছে সেটুকু আমার মতে যথার্থ নয়। তো আমি যখন এখান থেকে আমার বাড়ি ফিরে যাব, চট্টগ্রামে ফিরে যাব, তখন আমি চেষ্টা করব যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে একটু বেশি চর্চা করার, একটু বেশি গবেষণা করার, যার মাধ্যমে আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগকে আরেকটু নতুনভাবে জানতে পারবো, যা কিনা আমি বাংলাবিদে আসার আগে জানতে পারিনি। বা তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এই যে প্রাচীন যুগ, চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগ এবং এরপর আধুনিক যুগ, এইটা ধরে যদি আমরা পড়ি বা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু বাংলা সাহিত্যের পুরোটাই একদম আত্মস্থ হয়ে যায়। সেটাই। তোমার জন্য অনেক শুভকামনা। এবং প্রান্তি, তুমি কি করতে চাও? আমি এখান থেকে ফিরে গিয়ে বাংলা ভাষার চর্চাটা চালিয়ে যেতে চাই।
আর আমার যারা বন্ধু বান্ধব সহপাঠীরা আছে তারা হচ্ছে গিয়ে আমি বাংলা বিদে আসার পর তাদের মধ্যে একটা আগ্রহ জন্মেছে যে তারা বাংলা সম্পর্কে জানতে চায় এবং বাংলা বিদে আসতে চায়। এবারও অনেকে অংশগ্রহণ করেছিল, বাট ওরা মানে আসতে পারেনি। তো তাদেরকে আমি চাই পরের বছরের জন্য ভালোভাবে প্রস্তুত করতে, যাতে তারা আমাদের বিদ্যালয় থেকে, আমাদের বিভাগ থেকে আরও ভালো ভালো প্রতিনিধি আসতে পারে বাংলা বিদে। আর যেহেতু বাংলা আমার একটা প্রিয় বিষয়, আমি আগেই বলেছি আমার মানে বাকি সব বিষয়গুলোর থেকে আমার বাংলাটা একটু বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করব যদি সম্ভব হয় বিশ্ববিদ্যালয় লেভেলে বাংলা নিয়ে পড়াশোনা করতে চাই। লেভেল পর্যায়ে এখন প্রান্তি, এই যে তুমি কিন্তু একা আগাতে চাচ্ছ না, তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আগাবে, এইটা কিন্তু তোমার খুবই মনের ভালো দিকের পরিচয়। তুমি, আমি শুনেছি যে তুমিও মাঝে মাঝে কথার মধ্যে ইংরেজি ব্যবহার করো শব্দ, তুমি এটাকে কিভাবে বাদ দিবে? আমি চেষ্টা করব এখন থেকে মানে যতটা সম্ভব বাংলা শব্দ ব্যবহার করা যায় কথাবার্তায়, কারণ মানে ওটা অনেক সুন্দর বাংলা ভাষাটা চর্চা করতে হবে। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সাথে চর্চা করছো তোমরা, এবং সেটি বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবে। এবং একটি কথা জানো, যখন তুমি একা একা পড়বে তখন তুমি যতটা আত্মস্থ করতে পারবে, যখন বন্ধুদের একসাথে নিয়ে পড়বে তখন আরো বেশি সেটা তোমার জন্য ভালোভাবে কাজ করবে, এবং সেই জন্য তোমাকে শুভকামনা জানাচ্ছি। আদিবা মহসিন। আচ্ছা, আমি সম্ভবত ওদের মতো এত গুরুগম্ভীর কিছু করতে পারবো না, কিন্তু যেটি করতে চাই, বাংলা ভাষায় অনেক সাহিত্যিকদের অনেক দুর্লভ বই রয়েছে, সেগুলো হয়তো নিকটস্থ কোনো লাইব্রেরি বা গ্রন্থাগার কিংবা কোনো বইয়ের দোকানে পাওয়াটা দুষ্কর। আমি চাই এসব দুর্লভ লেখাগুলো, এসব সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার আমার কাছে সংগ্রহ করে আমার বন্ধু হোক কিংবা আমার আত্মীয় স্বজন তাদের মধ্যে বিতরণ করতে। বাংলা ভাষার এত রূপ, এত রস, এত সৌরভ, এটি আমি চাই সবাই যেন এই সৌরভে মত্ত হয়, বাংলাকে মন থেকে ভালোবাসে, পাঠ্যপুস্তকের মতো জোর করে নয়, বরঞ্চ মন থেকে যেন বাংলা ভাষার প্রতি একটি কোমল অনুভূতি আসে, যাতে আমরা গর্ব করতে পারি যে আমরা বাঙালি বলেই এই সাহিত্যগুলো পড়তে পারি। তার মানে তুমি বাংলা ভাষার বা বাংলার সেই অনন্য কাজগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখতে চাও এবং মানুষের কাছে সেগুলো পৌঁছে দিতে চাও যেন তারা খুব সহজেই পেয়ে যায়। জি, বাহ, খুবই ভালো। এবং তোমার জন্য শুভকামনা। কালকের জন্য যে ভয়ের কথাটা প্রথমে বলছিলাম, সেই ভয়টা তোমাদের আজকে কেটে যাক এবং কোনো ভয় না থাকুক, কারণ আমি তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি। তোমরা 6 জন, তোমাদের মধ্যে সেই মেধা, তোমাদের মননে সেই ইচ্ছাটা আছে বলেই কিন্তু তোমরা এতটুকু পর্যন্ত আসতে পেরেছো। কালকে তোমরা অবশ্যই ভালো করবে। এবার আমরা একটি আদিবার কাছে কবিতা শুনতে শুনতে বিদায় নেব। এর আগে দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমরা এখানে বসে গল্প করতে বসেছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছে আয়োজনের। প্রিয় দর্শক, আমরা শুনলাম আমাদের বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে যারা কালকের মহোৎসবে উত্তীর্ণ হয়েছে, তাদের কথা, তাদের গল্প। আমি জানি আরও অনেক কিছুই জানার বাকি আছে, শোনার বাকি আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আজ এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। এবং আগামীকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে বাংলাবিদের মহোৎসব দেখার, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের মহোৎসবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আদিবার কবিতা শুনতে শুনতে বিদায় নেব। শুনি। আচ্ছা, আমিও তুলতুল আপুর মতো নজরুলেরই একটি কবিতা আবৃত্তি করতে চাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। বুক ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। সকলকে ধন্যবাদ।